হালনাগাদ তালিকায় চূড়ান্ত ভোটার 12,37,00,000-এর বেশি। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের প্রতিশ্রুতি সিএসসির। ইলেকশন দেওয়ার প্রতিশ্রুতি জাতিকে দিয়েছি, সেখানে আপনাদের একটা সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার একটা আমি এটাকে একটা রিফ্লেকশন হিসেবে বিবেচনা করছি। নির্বাচন ঘিরে জমে উঠতে পারে ইফতার কেন্দ্রিক রাজনীতি, জনসংযোগ আর সাংগঠনিক ভিত্তি মজবুতে কৌশলী দলগুলো। লেবু, শসা, বেগুনের পাশাপাশি চড়া আমদানি ফলের বাজারও স্থিতিশীল রাখতে প্রথম রোজা থেকেই ভোক্তার মনিটরিং। এবং 7 মাসেও অধরা নরসিংদীর পলাতক 188 কয়েদি। উদ্ধার হয়নি লুট হওয়া বেশিরভাগ অস্ত্রগুলি, আতঙ্কে জনপদ। স্বাগত এখন ঢাকায়। পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছি আমি সুমাইয়া রাত্রি। দেশের বর্তমানে ভোটার 12,37,32,274 জন, পুরুষ ভোটার 6,33,61,116 জন আর নারী ভোটার 6,03,69,666 জন। হালনাগাদ তালিকায় এসব তথ্য প্রকাশ করে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের প্রতিশ্রুতি দিলেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সকালে আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের সামনে 7ম জাতীয় ভোটার দিবসের উদ্বোধন অনুষ্ঠানে হালনাগাদ করা তালিকায় যুক্ত হওয়া ভোটারদের চূড়ান্ত এই তালিকা প্রকাশ করেন প্রধান নির্বাচন কমিশনার। উদ্বোধনী অনুষ্ঠানে সিএসসি ছাড়াও অন্য 4 নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনের সিনিয়র সচিব সহ অন্যান্য কর্মকর্তা কর্মচারী উপস্থিত হয়েছেন। উদ্বোধনী অনুষ্ঠানের পর সকাল 9:30টায় শোভাযাত্রা বের হয়। জানুয়ারি মাসে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদের একটা উদ্যোগ নিয়েছি। এখন ডাটা এন্ট্রি শেষ হয়নি, চলছে। আজকের দিনের 2 মার্চ 2025 তারিখে আমাদের ভোটার সংখ্যা দাঁড়িয়েছে 12,37,32,274। আমরা যে একটা ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন দেওয়ার প্রতিশ্রুতি জাতিকে দিয়েছি, সেখানে আপনাদের যে একটা সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার একটা এটাকে একটা রিফ্লেকশন হিসাবে বিবেচনা করছি। সময়ের সাথে প্রসার ঘটেছে ইফতার কেন্দ্রিক রাজনীতির। রমজান জুড়ে রাজনৈতিক দলগুলো ইফতার আয়োজনের মধ্য দিয়ে সৌহার্দ্য বিনিময়ের পাশাপাশি দলকে সংগঠিত করার কাজ করেন। রাজনীতিবিদরা বলছেন, নির্বাচনকে সামনে রেখে দলীয় সংগঠন ও বিভিন্ন পেশাজীবীদের সাথে সমন্বয় বাড়াতে ভূমিকা রাখবে ইফতার আয়োজন। এর মাধ্যমে জনসংযোগ বাড়ানো ও তৃণমূলকে শক্তিশালী করার পরিকল্পনা রয়েছে দলগুলোর। সাজিদ আরাফাতের প্রতিবেদন। বাংলাদেশের রাজনীতিতে ঐক্য যেন এক দুর্লভ বিষয়। বাকযুদ্ধ, অসহিষ্ণুতা, সহিংসতা, এমনকি প্রতিপক্ষকে হত্যার মতো ঘটনা রাজনীতির পরতে পরতে। তবে প্রতিহিংসার রাজনীতিতে সৌহার্দ্য বয়ে আনে রমজান। এ সময় রাজনৈতিক অঙ্গনে ইফতার মাহফিল এক ধরনের জনসংযোগ। রমজান জুড়েই চলে বিভিন্ন রাজনৈতিক দলের এই কার্যক্রম। প্রতিবছর রোজায় বিএনপি, জামায়াত সহ বিভিন্ন রাজনৈতিক দলগুলো ইফতার মাহফিলের আয়োজন করে থাকে। এর মাধ্যমে রাজনৈতিক কার্যক্রম এগিয়ে নেওয়ার পাশাপাশি থাকে দলকে চাঙ্গা করার নানা পরিকল্পনাও। এসব আয়োজনে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করেন দলীয় নেতারা। জোরালো হয় দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বন্ধন। চলে সমর্থক ও পেশাজীবীদের সাথে সম্পর্ক উন্নয়নের কাজও। রাজনীতিবিদরা বলছেন, এমন আয়োজনের মধ্য দিয়ে তৈরি হয় সম্পর্কের সেতুবন্ধন। দলীয় ঐক্য জোরালো হওয়ার পাশাপাশি পেশাজীবী, বুদ্ধিজীবী, সমালোচক সহ নানা শ্রেণীর মানুষের সঙ্গে রাজনীতিবিদদের সৌহার্দ্য বাড়াতে সহায়ক হয় ইফতার মাহফিলের মতো আয়োজন।
অনেক রাজনৈতিক দল ব্যাপকভাবে ইফতার মাহফিল, ইফতার পার্টি, ইফতার চক্র নানা ধরনের আয়োজন করেছে। আমি আশাবাদী যে এইটা আমাদের সামাজিক সৌহার্দ্য এবং বন্ধনকে আরও সুদৃঢ় করবে এবং এটাকে উন্নত করবে। বুদ্ধিজীবী, পেশাজীবী নানা ধরনের যারা আছে তারা নানাভাবেই এই রমজানে আমরা দেখি যে ব্যাপকভাবে এই ইফতার পার্টির চর্চাটা হয়। তো আমি মনে করি যে এবার এটা বাড়বে এবং এটার ব্যাপক একটা প্রভাব আছে আর কি। সময়ের সাথে জনপ্রিয় হয়েছে ইফতার কেন্দ্রিক রাজনীতির। তবে বিগত 16 বছরে অনেক রাজনৈতিক দলই স্বস্তির সাথে ইফতার আয়োজন করতে পারেনি। জামায়াতের কেন্দ্রীয় এই নেতা বলেন, এবার কর্তৃত্ববাদের রাহুমুক্ত হয়ে সব দলই নিজস্ব সামর্থ্য ও দৃষ্টিভঙ্গি অনুযায়ী ইফতার আয়োজন করবে। দেশ এবং জাতির কল্যাণের জন্য যেমনিভাবে ইফতার মাহফিলে দোয়া হয়, দেশ ও জাতির চ্যালেঞ্জগুলোকে সামনে রেখেও ইফতার মাহফিলে আলোচনা হয়। দেশ এবং জাতির এগিয়ে যাওয়ার ক্ষেত্রে করণীয় নিয়েও ইফতার মাহফিলগুলোতে আজকাল আলোচনা হয়। শুধুমাত্র ইফতার মাহফিলগুলো কিছুটা হলে এখন কিছুটা পলিটিসাইজ হয়েছে। জীবন গড়ার আলোচনার বাইরেও দেখা যায় যে দেশের চলমান পরিস্থিতি সবসময় ইফতার মাহফিলে সামনে চলে আসে। বিএনপির কেন্দ্রীয় নেতারা বলছেন, রমজানকে ঘিরে ইফতারের আয়োজন নতুন নয়। নির্বাচন আসন্ন, তাই রমজান মাসে ইফতার আয়োজনের মাধ্যমে জনসংযোগ বাড়ানো ও তৃণমূলকে শক্তিশালী করতে পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। সামনে একটা নির্বাচন, আবার নির্বাচনকে কেন্দ্র করে আমাদেরকে জনগণের কাছে যেতেই হবে এবং আমাদের কর্মীদেরকে ঐক্যবদ্ধ করতে হবে, সেটা যে কোনো প্রসেসই হোক। আল্লাহ যাতে অন্তত আমাদের এই রমজানের কৃচ্ছতার মধ্য দিয়ে ভবিষ্যতে যাতে আমরা একটা ভালো নির্বাচন পাই, একটা ভালো নির্বাচিত সরকার যাতে এই দেশে আসে, সবার কাছে আমরা সেটাই দোয়া চাই। নেতা কর্মীদের মধ্যে আন্তরিকতার সৃষ্টি, আল্লাহর দরবারে দোয়া চাওয়ার জন্য এই ইফতার পার্টি আমরা আমাদের সব এলাকায় আমরা করব। তারেক রহমানের নেতৃত্বে বিগত 16 বছর আন্দোলন করেছে, তাদের সবাই এই রমজান মাসে ইফতার আয়োজন করবেন বলে আমি দৃঢ় বিশ্বাস করি। ইফতার আয়োজনে যে রাজনীতির ছোঁয়া, তা নির্বাচনী ডামাডোলে কতটা প্রভাব ফেলবে তা হয়তো সময়ই বলে দেবে। তবে রাজনীতির পাশাপাশি রমজানের পবিত্রতাকেও ধারণ করার আহ্বান রাজনীতির সংশ্লিষ্টদের। সাজিদ আরাফাত, এখন, ঢাকা। রমজানের শুরুতে হঠাৎ করে কাঁচা বাজারে বেড়েছে ইফতারের পণ্যের দাম। বাড়তি দরে বিক্রি হচ্ছে বেগুন, লেবু, শসা সহ অন্যান্য সবজি। একইভাবে বেড়েছে আমদানি করা ফলের দামও। এতে বিপাকে পড়েছেন সাধারণ ভোক্তারা। রোজার প্রথম দিন সকালে উত্তপ্ত বরিশালের কাঁচা বাজার। মাত্র দুদিনের ব্যবধানে 40 থেকে 50 টাকা বেড়ে প্রতি কেজি বেগুন বিক্রি হচ্ছে 80 থেকে 100 টাকা দরে। এছাড়া 10 থেকে 15 টাকা বেড়ে প্রতি কেজি শসা বিক্রি হচ্ছে 40 থেকে 50 টাকা কেজি দরে। প্রতি হালি লেবু বিক্রি হচ্ছে 50 টাকায়। একইভাবে দেশের বিভিন্ন হাট বাজারের চিত্র প্রায় অভিন্ন। তবে অপরিবর্তিত রয়েছে মাছের দাম। বাজারে বেশি বিক্রি হচ্ছে রুই, কাতলা, তেলাপিয়া, পাঙ্গাস, শিংসহ নদী ও খাল বিলের মাছ। অন্যদিকে রোজাকে কেন্দ্র করে বেড়েছে ফলের দাম। কেজি 33 থেকে 50 টাকা বেড়েছে খেজুর ও আঙুর সহ সব ধরনের আমদানি করা ফল। ক্রেতারা বলছেন, রোজায় প্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত বাজার তদারকি দরকার। রমজানের শুরুতেই চট্টগ্রামে চড়া সবজির বাজার। সপ্তাহের ব্যবধানে কেজিতে 10 থেকে 30 টাকা বেড়েছে বেশ কিছু সবজির দাম। এ নিয়ে আরও জানাতে নগরের কাঁচা বাজার থেকে যুক্ত হয়েছেন হোসেন জিয়াদ। জিয়াদ, বাজারে দাম বাড়ার কারণ কি বলছেন বিক্রেতারা? রাত্রে মূলত রমজান আসলেই ক্রেতাদের মধ্যে এক ধরনের আতঙ্ক বিরাজ করে যে সবজির দাম কিংবা রমজানের যে ভোগ্যপণ্যের দাম সেটি আসলে বেড়ে কোথায় গিয়ে ঠেকে, কত দামে আসলে তাদেরকে কিনতে হয়। সেই অনিশ্চয়তা থেকেই প্রতি বছর আসলে রমজান শুরু হয় এবং এবছরও আমরা যেটি দেখেছি যে অন্য বছরের তুলনায় কিছুটা স্বস্তি আছে। যদিও পণ্যের দাম কিছু কিছু পণ্যের দাম বেড়েছে, তবে প্রতি বছর যেভাবে রমজানের আসার এক সপ্তাহ আগে থেকে দফায় দফায় আসলে সবজি
সবজি থেকে শুরু করে রমজানের যেসব পণ্য ছোলা খেজুর সেগুলোর দাম বাড়তে থাকে, এবার ঠিক তেমনটি হয়নি। তবে কিছু কিছু পণ্যের দাম যে বাড়েনি বাজারে তা নয়, বিশেষ করে সালাদের যেসব আইটেম রয়েছে সে আইটেমগুলোর দাম কিন্তু বেড়ে গিয়েছে। গাজর যেখানে আমরা এক সপ্তাহ আগে দেখেছি 30 টাকা কেজিতে বিক্রি হয়েছে, সেটি কিন্তু এ সপ্তাহে বিক্রি হচ্ছে 40 টাকা। ক্ষীরাও বিক্রি হয়েছিল 25 থেকে 30 টাকা কেজিতে 15-20 দিন আগে, আজকের বাজারে বিক্রি হচ্ছে 50 থেকে 60 টাকা কেজি। কাঁচামরিচ বিক্রি হচ্ছে 50 থেকে 60 টাকা কেজিতে। তা একই সাথে ধনিয়া পাতা বিক্রি হচ্ছে, আমরা দেখছি যে 110 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। তবে সবচেয়ে বেশি বেড়েছে কিন্তু লেবুর দাম। লেবুর আমরা দেখতে পাচ্ছি যে হালি বিক্রি হচ্ছে 100 টাকা থেকে 80 টাকায়। মাঝারি মানের যেই লেবু সেটি হালি 80 টাকা, এবং যেটি বড় সাইজের লেবু সেটি কিন্তু হালি 100 টাকা পর্যন্ত উঠে গিয়েছে। তবে গতকাল বাজারে যেই দরে বিক্রি হয়েছে পণ্য বা যেই পরিমাণ ক্রেতা বিক্রেতা ছিল, আজকে রমজানের প্রথম দিন আসলে যারা ক্রেতা তারা কিন্তু অনেকেই গতকাল কিনে ফেলেছেন। ফলে আজকে ক্রেতার সংখ্যা তুলনামূলকভাবে গতকালের চাইতে কিছুটা কম। এই সবজি বাজারের পাশাপাশি যদি একটু বলি যে মাংসের দাম, বিশেষ করে মুরগির কিছুটা চাহিদা বাড়ে বাজারে রমজান আসলে। সেই জায়গা থেকে আমরা দেখেছি যে মুরগি 180 টাকায় বিক্রি হচ্ছিল, ব্রয়লার মুরগি, সেটি দাম বেড়ে বিক্রি হচ্ছে আজকের বাজারে 200 টাকায়। এর বাইরে ছোলা খেজুর কিংবা অন্যান্য চিনি সহ অন্যান্য যেসব পণ্য রয়েছে সেই পণ্যগুলোর কিন্তু এবার আমদানি পর্যাপ্ত রয়েছে বাজারে, এবং ডলার সংকট কেটে ওঠায় ব্যবসায়ীরা বলছেন তারা পর্যাপ্ত আমদানি করতে পারছেন, সে কারণে দাম খুব একটা বাড়েনি। রাত্রে সবজি বাজার থেকে যুক্ত ছিলেন সহকর্মী হোসেন সিয়াদ। রমজানে চড়া ফলের বাজার, সিলেটে কেজিতে 30 থেকে 50 টাকা বেড়েছে দাম। আরও জানাতে নগরীর আম্বরখানা বাজার থেকে যুক্ত হচ্ছেন সন্দীপন শুভ। বাজারে খেজুরের দাম কেমন দেখছেন? হঠাৎ করে ফলের দাম বাড়ার কারণ কি বলছেন বিক্রেতারা? রাত্রি, আমি এই মুহূর্তে আম্বরখানা বাজারে রয়েছি, এবং এই ফল বাজারে আমরা দেখেছি যে রোজাদাররা এসে ভিড় করেন। আপনি দেখতে পাচ্ছেন যে আমার পিছনে কিন্তু রোজাদাররা ফল কেনার জন্য আনাগোনা করছেন। তবে একটা বিষয় হচ্ছে যে আমরা গত কয়েকদিন আগেও এখানে এসেছিলাম, এবং ফল বাজারে অনেকটাই স্বস্তি এবং স্থিতিশীলতা ছিল। কিন্তু রমজান মাসের শুরুতে প্রথম দিনেই কিন্তু প্রতিটি ফলের দাম বেড়ে গেছে। বিশেষ করে খেজুর সহ আপেল, আঙ্গুর বা অন্যান্য ফলের দাম কিন্তু 30 থেকে 50 টাকা, কোনো কোনো ফল 100 টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। এবং আমি যদি আপনাকে আজকের বাজার দরের কথাটি বলি, সেক্ষেত্রে কিন্তু আপেল বিক্রি হচ্ছে 350 থেকে 380 টাকা এই বাজারে, এবং এখানে কিছু কিছু ভিন্ন ধরনের ফল, যেমন আতা ফল, তারপর বেল, তরমুজ, এগুলো পাওয়া যাচ্ছে। আপনি জানেন যে রমজান মাসে রোজাদাররা কিন্তু কিছু শরবত তারা সাধারণত খেতে ভালোবাসেন ইফতারের সময়। ইফতারের যে তরমুজের শরবত বা বেলের শরবত, সেগুলোর জন্য কিন্তু সাধারণ ক্রেতাদের কথা হচ্ছে যে তারা এই যে ফলের দামের এত বেশি চড়া দাম, এই চড়া দামের কারণে কিন্তু তারা ফল কিনতে পারছেন না। এবং আজকের যদি বাজারের দামের কথা আপনাকে আমি আরেকটু জানিয়ে রাখি, এখানে মালটা কিন্তু বিক্রি হচ্ছে 330 টাকা, যেটি গত সপ্তাহেও 300 টাকা দরে বিক্রি হয়েছে। এবং আঙ্গুরের দামও কিন্তু 30 থেকে 50 টাকা পর্যন্ত বেড়ে গেছে। এখানে দুই ধরনের আঙ্গুর আমরা দেখতে পেয়েছি। কালো রঙের যে আঙ্গুর, সেটি কিন্তু 500 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। সবুজ আঙ্গুর 350 থেকে 400 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। এছাড়াও যেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ, ইফতার যেটি দিয়ে শুরু করা হয়, সেই ফলের নাম হচ্ছে খেজুর। সেই খেজুরের দাম কিন্তু দেখতে পেয়েছি আমরা 300 টাকার নিচে কোনো খেজুর পাওয়া যাচ্ছে না। এবং বিভিন্ন ধরনের খেজুর এখানে রয়েছে। একদম সাধারণ মানের খেজুর 300 টাকা, 320 টাকা এবং 350 টাকা। এর পাশাপাশি যদি আমি বলি আরও বিভিন্ন ধরনের খেজুর, যেমন মরিয়ম জাতের খেজুর রয়েছে, আজোয়া খেজুর রয়েছে। এই খেজুরের দামও কিন্তু 1000 থেকে 1200 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। এর পাশাপাশি যদি জানিয়ে রাখি এখানকার অন্যান্য ফলের কথা, বিশেষ করে একটু আগে আমি যেটি বলছিলাম যে একটি ফল রয়েছে বা দুইটি ফল রয়েছে যেগুলোর শরবত রোজাদাররা পান করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন। যেমন তরমুজের কথা যদি বলি, সেটিও কিন্তু অনেক দামে বিক্রি হচ্ছে। একটি তরমুজ মাত্র
ছোট আকারের যে তরমুজটি প্রতি পিস 200 থেকে 300 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। এর পাশাপাশি বেলের কথা যদি বলি, এক একটি বেল কিন্তু 100 টাকা পর্যন্ত কেজি ধরে পিস ধরে বিক্রি হচ্ছে এবং প্রত্যেকটি ফলের কিন্তু দাম বেড়েছে। এবং আমরা বিক্রেতাদের সাথে কথা বলেছি, ক্রেতাদের সাথে কথা বলেছি, ক্রেতারা বলছেন যে আসলে নাবিশ্বাস হয়ে উঠেছেন তারা। তো সর্বশেষ এই ছিল আমার কাছে সিলেটের ফল বাজার থেকে, এই ছিল আমার কাছে সর্বশেষ। সিলেটের ফলের বাজার থেকে যুক্ত ছিলেন সন্দীপন শুভ। এদিকে বাজার স্থিতিশীল রাখা ও সরবরাহ স্বাভাবিক রাখতে কারওয়ান বাজার এলাকায় তদারকি কার্যক্রম চালাচ্ছে ভোক্তা অধিকার। সে খবর জানাতে যুক্ত হচ্ছেন শম্পা বিশ্বাস। শম্পা, বাজার মনিটরিংয়ে কোন বিষয়গুলো দেখছে ভোক্তা অধিকার? কোনো অসঙ্গতি পেয়েছে কিনা এখন পর্যন্ত? রাত্রি এখন পর্যন্ত তেমন কোনো অসঙ্গতি ভোক্তা অধিকার পায়নি। এখানে আমি একটু জানিয়ে রাখি, বেলা 11টা থেকে ভোক্তার যিনি ডিজি আছেন তিনি এই কারওয়ান বাজারের কিচেন মার্কেটে অভিযান শুরু করেছেন এবং তার সঙ্গে কিন্তু বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত আছেন। তবে এখন পর্যন্ত তেমন কোনো অসঙ্গতি তিনি পাননি। এই পুরো টিম বাজারের নিচতলা এবং দোতলা ঘুরে দেখেছেন, তারা বিভিন্ন দোকানিকে সতর্ক করেছেন। মূলত এই অভিযান আজকে কেউ অতিরিক্ত দামে কোনো পণ্য বিক্রি করছে কিনা সেটি নিয়ে, এবং ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর থেকে যেটি বলা হয়েছে তারা বলছে যে এই অভিযান পুরো রমজান মাস জুড়ে চলবে। আমরা যদি একটু দেখাই, এখানে দেখতে পাচ্ছেন যে বাজারে যখন এই ভোক্তা অধিকার টিম প্রবেশ করেছে তখন কিন্তু অনেকটাই বাজারটি ফাঁকা হয়ে গিয়েছে। অনেক ক্রেতা বিক্রেতারাই বলছেন যে তারা যখন ভোক্তার অভিযান শুরু হয় তখন কিছুটা বাজারে স্বস্তি দেখেন, কিন্তু তারপরে আবার সেই একই চিত্র বেশি দামেই বিভিন্ন পণ্য বিক্রি করা হয়ে থাকে। আজকে ভোক্তা অধিকার শুধুমাত্র দাম বৃদ্ধির কারণেই এই অভিযান চালাচ্ছে এমনটি নয়। তারা বলছেন যে বিভিন্ন ব্যবসায়ীকে তারা সচেতন করছেন যেন তারা বেশি দামে কোনো পণ্য বিক্রি না করেন। সেক্ষেত্রে তারা এক ধরনের সচেতনতা বৃদ্ধির কাজটিও আজকে করছেন এবং ভোক্তার আজকে পুরা শহরে 10টি অভিযান পরিচালিত হচ্ছে। তাদের 10টি টিম বেরিয়েছে রাজধানীর বিভিন্ন এলাকায় একযোগে তারা এই বিশেষ অভিযানটি পরিচালনা করবে, যেটি পুরো রমজান মাস জুড়ে চলবে। আমরা বিভিন্ন ক্রেতার সঙ্গে কথা বলেছি, তারা বলেছেন যে ভোক্তা অধিদপ্তর বিভিন্ন সময় বাজারে যে অভিযান চালায় সেটি খুবই ভালো উদ্যোগ, কিন্তু এই উদ্যোগ যখন শেষ হয়ে যায় তখন আবার দ্রব্যের দাম বাজারে বেড়ে যায় এবং যখনই এই টিম বাজার থেকে বের হয়ে যায় তারপর থেকেই আবার পূর্বের দামে ব্যবসায়ীরা সেসব পণ্য বিক্রি করতে শুরু করেন। ফলে সাধারণ মানুষের আশা যেন এই তদারকির মধ্যেই কার্যক্রমটি সীমাবদ্ধ না থাকে, বরং একটি দীর্ঘস্থায়ী উদ্যোগ যাতে তারা নেন, যাতে করে সাধারণ মানুষ একটি ন্যায্য দামে পণ্য কিনতে পারেন। একই সঙ্গে এই আজকের অভিযানে আরেকটি বিষয় দেখা হচ্ছে, সেটি হচ্ছে কেউ যেই পণ্যটি যেই দামে বিক্রি করার কথা সেটির পাশাপাশি যদি কোনো পণ্য কেউ কোনো ধরনের প্রতারণা সেটির বিরুদ্ধেও ব্যবস্থা নেবেন এমনটি আমাদেরকে জানিয়েছেন। আমরা বিভিন্ন ব্যবসায়ীর সঙ্গে কথা বলেছি, তারা আমাদেরকে বলেছে তাদের সুবিধা হচ্ছে, অন্যদিকে কিছু অসুবিধা হচ্ছে, কারণ যখন ভোক্তার টিম বাজারে প্রবেশ করে তখন কিন্তু এক ধরনের হুলস্থুল ব্যাপার তৈরি হয়। অনেক সময় বিক্রেতাদের কাছ থেকে ক্রেতারা ছুটে যান, অর্থাৎ তাদের বেচা বিক্রিতে এক ধরনের ভাটা একটু পড়ে, এমনটিও অনেক বিক্রেতা আমাদেরকে জানিয়েছেন। এই ছিল বাজার স্থিতিশীল রাখা ও সরবরাহ স্বাভাবিক রাখতে কারওয়ান বাজার এলাকায় তদারকি চালাচ্ছে ভোক্তা অধিকার। এ নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন শম্পা বিশ্বাস। রমজান উপলক্ষে সাধারণ ভোক্তাদের জন্য বিশেষ মূল্য ছাড়ে পণ্য বিক্রি কার্যক্রম শুরু করেছে সিটি গ্রুপ। জাতীয় প্রেস ক্লাবে চলছে এই কার্যক্রম। সেখানে রয়েছেন সানি মৃধা, যুক্ত হচ্ছে তার সঙ্গে। সানি, বিশেষ মূল্য ছাড়ে কি কি পণ্য মিলছে এখান থেকে জানাবেন? রাত্রি জানেন যে প্রতি বছরই রমজানের সময় কিন্তু সিটি গ্রুপ একটি উদ্যোগ নিয়ে থাকে, অর্থাৎ সাধারণ যা ভোক্তা আছে যারা একটু নিম্নবিত্ত তাদের জন্য কিন্তু বিশেষ মূল্য ছাড়, অর্থাৎ বাজারে যে মূল্যে নিত্যপণ্য দ্রব্যগুলো পাওয়া যায় বা নিত্যপণ্যগুলো পাওয়া যায় সেই মূল্যের থেকে কিছুটা কমে কিন্তু তারা বিক্রি করে থাকে। সেই ধারাবাহিকতা এবছরও কিন্তু তারা শুরু করে দিয়েছে সেই কার্যক্রম। কিছুক্ষণ আগে এখানে সিটি গ্রুপের 5টি কাভার্ড ভ্যান ছিল, যেখানে পণ্য ছিল, 5টা ভ্যানই পণ্য ছিল, যে ভ্যানগুলি ঢাকার
বিভিন্ন স্থানে গিয়ে সেই নিত্যপণ্যগুলো কিন্তু বিশেষ মূল্য ছাড়ে কিন্তু সাধারণ ভোক্তাদের কাছে পৌঁছে দেবে, সেই উদ্বোধনও কিন্তু হয়ে গেছে। এখানে আমরা জানি যে প্রেস ক্লাবের সভাপতি এসে কিন্তু সেই কার্যক্রম উদ্বোধন করেন। এই সময় কিন্তু সিটি গ্রুপের উপদেষ্টা থেকে শুরু করে বিভিন্ন উচ্চ পদস্থ কর্মকর্তারা এখানে ছিলেন। মূলত তারা কিন্তু আমরা জানি যেটা প্রতি বছরই কিন্তু ভোক্তাদের কথা মাথায় রেখে, সাধারণ ভোক্তাদের কথা মাথায় রেখে তারা এই ধরনের কার্যক্রম পরিচালনা করে আসছে। এবছরও সেটিও হয়েছে। একই সাথে এই যে ধারাবাহিকতা, এই যে কার্যক্রম, সেটা কিন্তু ঈদের আগ পর্যন্ত, অর্থাৎ পুরো রমজান মাস জুড়ে তাদের এই কার্যক্রমটা অব্যাহত থাকবে। এবং আমাদেরকে এমনটাও জানিয়েছে যে তারা পর্যায়ক্রমে যদি চাহিদা মোতাবেক যদি ক্রেতাদের চাহিদা আরও বেড়ে যায়, সেক্ষেত্রে কিন্তু যে স্পটগুলো রয়েছে, যে বিভিন্ন জায়গায় যেখানে বিশেষ করে মতিঝিল, গ্যান্ডারিয়া, যাত্রাবাড়ি, পাশাপাশি মোহাম্মদপুর, টিসিবি, কারওয়ান বাজার, প্রেস ক্লাব সহ বিভিন্ন জায়গায় যে যারা এই পণ্যগুলো পৌঁছে দিচ্ছে, এটি কিন্তু আরও বাড়াতেও পারে। তারা আমাদেরকে জানিয়েছে যে শুধু বাংলাদেশে, ঢাকার মধ্যে সীমাবদ্ধতা না, যদি সুযোগ থাকে এরপরে কিন্তু আমরা যখন শুনেছি এখানে প্রেস ক্লাব সভাপতি আহ্বান জানিয়েছেন যে শুধু বাংলাদেশের নাগরিকরা, পাশাপাশি কিন্তু শুধু ঢাকার নাগরিক ছাড়াও কিন্তু দেশের বাইরেও কিন্তু এই ঢাকার বাইরেও কিন্তু সাধারণ ভোক্তা রয়েছে, তাদের কাছেও যেন পৌঁছে দেওয়া হয়, সেমন একটা আহ্বান কিন্তু এখানের প্রেস ক্লাবের সভাপতি জানিয়েছিলেন। তবে তারা আপাতত এই বছর শুধু রাজধানীর ভিতরে যেসব জায়গাগুলো আছে, যেসব জায়গাগুলোর নাম বললাম, অর্থাৎ মোহাম্মদপুর, কারওয়ান বাজার, যাত্রাবাড়ি, মতিঝিল, বাংলাদেশ ব্যাংকের সামনে, প্রেস ক্লাব, এইসব জায়গাগুলোতে সাধারণ ভোক্তাদের জন্য তারা কিন্তু পৌঁছে দেবে। যে জিনিসগুলো আমরা দেখলাম, যেখানে সরিষার তেল রয়েছে, সয়াবিন তেল রয়েছে, মুসুর ডাল, ছোলা, চিনি সহ, মানে ইফতার করতে বা সেহরির সময় যে পণ্যগুলো মানুষের দরকার হয়, আমরা দেখেছি যে এই রোজার সময় কিন্তু বিভিন্ন সিন্ডিকেট কিন্তু দাম বাড়িয়ে দেওয়া হয়, বা বিভিন্ন সময় উচ্চ মূল্য কিছু পণ্যের দাম বাড়িয়ে দেওয়া হয়। সব কিছু বিবেচনায় কিন্তু সিটি গ্রুপের এই উদ্যোগটা আসলে নিয়ে থাকে। এবং তারা আমাদেরকে এমনটা বলেছেন, সবসময় কিন্তু তারা দেশের মানুষের পাশে থাকার কথা চিন্তা করে। বিভিন্ন সময় আমরা দেখেছি তারা মানুষের পাশে থেকেছে, বিভিন্ন দুর্যোগে তারা সহায়তা করে আসছে। এবং একই সাথে যদি রোজা, বিশেষ করে রোজার যে পবিত্র মাহে রমজান উপলক্ষে যে অনেকেরই যাদের সাধ্যের বাইরে, আসলে অনেকেই এক সময় সাধ্যের বাইরে যেও যেন অনেক কিছু কিনতে অক্ষম হয়ে থাকেন, বিশেষ করে সাধারণ ভোক্তারা, সাধারণ যারা ক্রেতা রয়েছেন, তাদের বিবেচনা করে কিন্তু এই ধরনের তারা আয়োজন করে থাকে। অর্থাৎ আজকেই প্রথম রোজায় কিন্তু তারা এই আয়োজনটি শুরু করেছে। এবং একই সাথে তারা যেটি আমাদের বলেছে, সেই পুরো রমজান মাস জুড়েই তারা এই কার্যক্রম অব্যাহত রাখবে। তো রাত্রি সিটি গ্রুপের বিশেষ মূল্য ছাড়ে পণ্য নিয়ে সবশেষ এই ছিল আমার কাছে। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে 7 বছরের দণ্ড থেকে খালাসের বিরুদ্ধে লিভ টু আপিলের শুনানির জন্য সোমবার দিন ধার্য করেছেন আপিল বিভাগ। দুদকের আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে রোববার আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলামের নেতৃত্বে 3 বিচারপতির আপিল বেঞ্চ এই আদেশ দেন। গত 27 নভেম্বর এই মামলায় বেগম খালেদা জিয়াকে 7 বছরের দণ্ড থেকে খালাস দেন হাইকোর্ট। 2018 সালের অক্টোবরে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে 7 বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিলের রায় পুনর্বিবেচনা চেয়ে রাজনৈতিক দল ও 6 ব্যক্তির করা 4টি আবেদনের শুনানির জন্য আগামী 8 মে দিন ধার্য করেছেন আপিল বিভাগ। আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন 3 সদস্যের আপিল বিভাগে আদেশ দেন। গেল 11 ফেব্রুয়ারি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় পুনর্বিবেচনা চেয়ে রাজনৈতিক দল ও 6 ব্যক্তির করা 4টি আবেদনের শুনানি মুলতবি করেন আপিল বিভাগ। 2011 সালে 10 মে সংবিধানের 13 সংশোধনী বাতিল ঘোষণা করে রায় দেন। ঘোষিত রায়ের পর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার বিলোপ সহ বেশ কিছু বিষয়ে আনা 15 সংশোধনী আইন 2011 সালে 30 জন জাতীয় সংসদে পাশ হয়। পরে গেল বছর আগস্ট মাসে এই রায়ের বিরুদ্ধে আপিল করা হয়। 21শে পদক যেমন আশানুরূপ হয়েছে, স্বাধীনতা পুরস্কারও জনপ্রত্যাশা পূরণ করবে বলে আশা জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। সচিবালয়ের স্বাধীনতা পুরস্কারে মনোনয়ন দেওয়ার বিষয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের এই কথা জানান তিনি। স্বাধীনতা পুরস্কার দেওয়ার বিষয়ে যেন কোনো বিতর্ক না হয় সে চেষ্টা রয়েছে বলেও জানান আইন উপদেষ্টা। র্যাবের মতো প্রতিষ্ঠানকেও স্বাধীনতা দিবস পুরস্কার দেওয়া হয়েছিল, অথচ এটা আমাদের জাতীয় জীবনের সর্বোচ্চ পুরস্কার। আমরা এই পুরস্কারের মহিমা উপলব্ধি করে এই দলগত গোষ্ঠীগত চিন্তার ঊর্ধ্বে থেকে স্যারের নেতৃত্বে আমরা এমন সব নাম সুপারিশ করেছি। আপনারা 21শে পুরস্কারে দেখে আপনারা খুশি হয়েছিলেন।
এই পুরস্কার দেখেও আপনারা আরও খুশি হবেন এবং আপনারা মানে মনে হবে যে পুরস্কার দিতে পেরে আমরা নিজেরা ধন্য হয়েছি। জীবনব্যাপী যে অবদান সেটা স্বীকৃতি হিসাবে এত বছর পরেও তারা কিন্তু কোনো পুরস্কার পাননি। কাজেই আপনাদের অনুমান করে নিতে হবে যে কী ধরনের আমরা মনোনয়ন দিয়েছি। সদ্য নিয়োগপ্রাপ্ত বাংলাদেশ সরকারি কর্ম কমিশন পিএসসির সদস্য হিসেবে নতুন করে আরও 7 সদস্যকে শপথ পড়িয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ রিফাত আহমেদ। সুপ্রিম কোর্ট জাজেস লাউঞ্জে এ শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল আজিজ আহমেদ ভুইয়া। শপথ নেওয়া 7 সদস্য হলেন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ শরীফ হোসেন, অধ্যাপক ডক্টর ফেরদৌস আরফিনা ওসমান, অধ্যাপক ডাক্তার এটিএম ফরিদ উদ্দিন, ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আনোয়ারুল ইসলাম, মোহাম্মদ মুনির হোসেন, অধ্যাপক ডক্টর শাহনাজ সরকার এবং সাব্বির আহমেদ চৌধুরী। এ নিয়ে পিএসসির সদস্য সংখ্যা দাঁড়ালো 17 জনে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পিএসসির চেয়ারম্যান সহ অন্যান্য সদস্যরা। এবং আমার সরকারি কার্য আমার পদের কর্তব্য পালন করব। জাতীয় ভোটার দিবসে আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে কথা বলছেন প্রধান নির্বাচন কমিশনার। সরাসরি যুক্ত হচ্ছে সেখানে। এটার জন্য কনসেনসাস কমিশন লাগে নাই, একটা বিষয়ে সবাই একমত। আমি দ্বিতীয় কোনো ব্যক্তি পাই নাই যে সুন্দর ক্রেডিবল একটা গ্রহণযোগ্য নির্বাচন চাই না এমন কেউ আমাকে বলে নাই, কিন্তু একজনও বলে নাই। যত রাজনৈতিক দল আমাদের সাথে আসে মিটিং করে যে আমরা একটা সুন্দর নির্বাচন চাই, ক্রেডিবল গ্রহণযোগ্য একটা বিশ্বাসযোগ্য নির্বাচন চাই, এবং পথে ঘাটে যাদের সাথে দেখা হয় সবাই এখন। তাহলে 18 কোটি মানুষ যদি চায়, সব রাজনৈতিক দল যদি চায়, মাঝে মধ্যে ভাবে কি জানেন, এটা কি বেশি বলে ফেলছে কিনা জানি না, ঐকমত্য কমিশন একটা হয়েছে না, 6টা রিপোর্ট দিয়েছে, ওনারা একটা ঐকমত্য কমিশন কনসেনসাসে পৌঁছাবে। যদি ওনারা আরেকটা এজেন্ডা নিত যে সব দলকে যখন ডাকেন ওনারা যদি বলতে যে আপনারা কি ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশন চান, তো বলতে যে চাই, তাহলে সই করেন, ডকুমেন্টে সই করেন যে নির্বাচনী আচরণবিধি মানবেন, আপনার দলের প্রার্থী যদি কোনো গোলমাল করে আপনি দলীয়ভাবে অ্যাকশন নেবেন এবং সুন্দর একটা নির্বাচনের জন্য সর্বতভাবে সহযোগিতা করবেন। এইরকম একটা ডকুমেন্ট যদি সব দলের থেকে স্বাক্ষর করে নিতে হয়, এই কনসেনসাসটা কিন্তু হয়ে আছে। কিন্তু আমাদের সাথে যারা কথা বলে সবাই তো চায়, এখানে কেউ না করতে পারবে না, কিন্তু না করতে পারলে এটা লিখিতভাবে যদি হয়ে যায় যে ঠিক আছে নির্বাচনী আচরণবিধি মানার ক্ষেত্রে একটা দলীয় চাপ থাকবে, দলের থেকে চাপ থাকবে, কোনো দলের প্রার্থী যদি কোনো গোলমাল করে ও দলের থেকে তার বিরুদ্ধে অ্যাকশন নেবে, এরকম একটা ঘোষণা তারা করে দিল। এটা যদি হয় আমাদের কাজটা কিন্তু অনেক সহজ হয়ে যাবে বলে আমি মনে করি। আমি জানি না ঐকমত্য কমিশন এটা বিবেচনা করবে কিনা, তবু আমার একটা ফিলিং, এটা আমি বললাম যে আমার ব্যক্তিগত ফিলিং, এটা আমার কোনো কমিশনের সিদ্ধান্ত নয়। আমি 2-3 দিন ধরে এই ধারণাটা নিয়ে চিন্তা করছি যে এই একটা ঐকমত্য যদি আমরা ডকুমেন্টেড করে ফেলতে পারতাম, তাহলে আমাদের জন্য কাজটা কিন্তু অনেক সহজ হয়ে যেত বলে আমি মনে করি। যাই হোক, আশা করি ইনশাআল্লাহ আমরা যে জাতির কাছে ওয়াদা দিয়েছি, আমরা যেহেতু একটা নিরপেক্ষ নির্বাচন দিতে চাই, আমরা আমাদের ব্যক্তিগত কোনো এজেন্ডাও নাই, আমরা অন্য কারো এজেন্ডা বাস্তবায়নের জন্য নাই। আমাদের এজেন্ডা হচ্ছে 18 কোটি মানুষের এজেন্ডা, আমাদের এজেন্ডা হচ্ছে বাংলাদেশের এজেন্ডা, আমাদের এজেন্ডা হচ্ছে বাংলাদেশিদের এজেন্ডা, আমাদের এজেন্ডা হচ্ছে সুষ্ঠু সুন্দর একটা গ্রহণযোগ্য নির্বাচনের এজেন্ডা। আমরা সেই এজেন্ডা যেটা ওয়াদা যেটা করেছি সেটা ডেলিভার করার জন্য আমরা কাজ করছি। এবং এই আজকের আমার সহকর্মীরা, আমি যারা ইলেকশন কমিশনে এবং ইলেকশনের জন্য যারা কাজ করেন, আপনারা যারা মুসলমান আছেন, আজকে রোজার প্রথম দিন আপনারা কিন্তু ওয়াদা করছেন রমজান মাসে, কিন্তু এটা আমি এই ওয়াদা আপনাদের কাছে নিচ্ছি। আপনারা সবাই কাজ করবেন তো সুষ্ঠুভাবে করার জন্য, করবেন তো, নিরপেক্ষভাবে করবেন তো। রমজান মাসে আপনারা ওয়াদা করবেন, রমজান মাসে আমার সাথে ওয়াদা করলেন, আশা করি ইনশাল্লাহ আপনারা এই ওয়াদা রক্ষা করবেন। আমি যেখানেই গেছি, আমি আমার অফিসারদের সাথে কথা বলেছি, অনেকে হয়তো বিভিন্ন নানা সার্কামস্টেন্সের কারণে নানাভাবে কাজ করতে হয়েছে। আমি বলেছি লেট আস ফরগেট অ্যাবাউট ইট, আমরা সামনের দিকে তাকাই। আমি বারবার কথা বলছি আমরা সামনের দিকে তাকাই, শুধু আপনার কি বলে এটাকে, ওই যে
পোস্টমর্টেম করে একটা লাশের পোস্টমর্টেম করে লাশ নিয়ে আর কত কাঁদবো আমরা? লাশ নিয়ে কত কাঁদবো? মরা ইলেকশন হয়েছে, এই লাশ নিয়ে কি আমরা কাঁদতে থাকবো? পোস্টমর্টেম করবো আর কাঁদবো, শুধু বিলাপ করতে থাকবো? বিলাপের দিন শেষ। এখন কথা হলো যে আমরা যে কাজটা করার জন্য ওয়াদা করেছি, আমরা যারা বিশেষ করে ইলেকশনের সংক্রান্ত যারা ইলেকশনের কাজের সাথে জড়িত থাকবো, আমরা জাতীয় ভোটার দিবসে আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে কথা বলছিলেন প্রধান নির্বাচন কমিশনার। সরাসরি যুক্ত ছিলাম সেখানে। শুরু হয়েছে পবিত্র রমজান মাস। অনেকেই রোজার শুরুতে কেনাকাটা করছেন। এ বিষয়ে আরও জানাতে রাজধানীর ওয়ারির র্যাঙ্কিং স্ট্রিট এলাকা থেকে যুক্ত হচ্ছেন সিউল আহমেদ। সিউল, ব্র্যান্ড শপগুলোতে এবারের ঈদের নতুন পোশাকের সমাহার কেমন দেখছেন? রাত্রি ঠিক এই মুহূর্তে আমি আছি রাজধানীর ওয়ারিতে যে কান্ট্রি বয় শোরুমটি রয়েছে, তাদের যে শোরুম রয়েছে সেখানে আছি। আসলে আপনি যেটি বলছেন, রমজানের শুরু থেকে শপিং শুরু হলো। আজকে যেহেতু প্রথম রমজান, এখনো পর্যন্ত সেরকম ভিড় কিন্তু আমরা দেখিনি। তবে রোজার ঈদ উপলক্ষে নতুন নতুন যে ঈদের জামা কাপড় সেগুলো কিন্তু ওঠা শুরু করেছে। আমরা যদি একটু আপনাদেরকে দেখাই তাহলে হয়তো বা আপনারা দেখতে পারবেন যে এই কান্ট্রি বয় যে শোরুমটি রয়েছে সেই শোরুমে কিন্তু একবারে শিশু থেকে শুরু করে বয়স্ক সবার জন্য কিন্তু সব ধরনের জামা কাপড় কিন্তু এসেছে। আমরা দেখছিলাম যে ছোট মেয়েদের যে ফ্রক সেগুলো দেখতে পাচ্ছি। এছাড়া কিন্তু আমরা দেখেছি যে এখানে, এবং এছাড়া আপনি নিশ্চয়ই জানেন যে আসলে এই রমজানের ঈদগুলোতে যে পাঞ্জাবির যে কালেকশন, সেই নতুন নতুন কালেকশনগুলো কিন্তু আমরা বিভিন্ন শোরুমগুলোতে দেখতে পেরেছি। এবং এখানে যদি আমরা বলি সেটি হচ্ছে যে পাঞ্জাবি থেকে শুরু করে একই সাথে এবার যেহেতু একটু গরম শুরু হয়ে গেছে এবং গরমের দিকেই আসলে রোজার ঈদটা পড়বে, সেজন্য কিন্তু আমরা দেখেছি যে কালারের তারতম্য কিন্তু এবার বিভিন্ন জামা কাপড়ের প্রাধান্য পেয়েছে। কিছু হালকা কালারগুলো একটু বেশি এসেছে। তবে এছাড়াও আমরা বিভিন্ন ধরনের একটু ভারী পাঞ্জাবি সেগুলো কিন্তু দেখতে পাচ্ছি। কোটি সহ পাঞ্জাবিগুলো কিন্তু এখানে আছে। এছাড়া যদি আপনাদেরকে বলি, নতুন বিভিন্ন ধরনের শার্ট এসেছে এবং এছাড়াও কিন্তু আমরা দেখছি যে ফর্মাল শার্ট থেকে শুরু করে অন্যান্য যে নতুন নতুন হাওয়াই শার্টগুলো আছে সেগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আরেকটা বিষয় আপনাদেরকে জানিয়ে রেখে, এছাড়াও কিন্তু বিভিন্ন ধরনের শোরুমগুলোতে যেই শীত একটু গরমকে প্রাধান্য রেখে যে জামা কাপড়গুলো তৈরি করা হয়েছে সেগুলোর মধ্যে আমরা দেখছি যে এবার সবচেয়ে বেশি কিন্তু হালকা ব্লু কালার অথবা সবুজ কালারের পাঞ্জাবিগুলোর কিন্তু প্রাধান্য অনেক বেশি পাওয়া গেছে। এছাড়া যদি বলি সেটি হচ্ছে যে অন্যান্য ধরনের কসমেটিক সহ কিন্তু অন্যান্য জিনিসপত্র কিন্তু এখানে এসেছে। এবং এই রমজানের প্রথম দিনে আমরা দেখতে পাচ্ছি যে এখনো পর্যন্ত ভিড় সেভাবে জমে ওঠেনি কেনাকাটা। তবে আস্তে আস্তে রমজানে যত এগিয়ে যাবে হয়তো আমরা দেখতে পাবো 10 থেকে 15 হাজার পর থেকে কিন্তু এই ভিড় আরও বেশি পরিমাণে বৃদ্ধি পাবে। এবং আরেকটি বিষয় আপনাদেরকে বলে রাখি, সেটি হচ্ছে যে এই যে বিভিন্ন ধরনের ফর্মাল শার্ট, ফর্মাল প্যান্টও কিন্তু আমরা দেখতে পেয়েছি কান্ট্রি বয় শোরুমে উঠেছে নতুনভাবে। এবং কান্ট্রি বয় ছাড়াও অন্যান্য যে শোরুমগুলো আছে কিংবা অন্যান্য যে ব্র্যান্ডের দোকানগুলো আছে সেগুলোতেও কিন্তু নতুন করে ঈদের জামা কাপড় থেকে শুরু করে শাড়ি, পাঞ্জাবি সবকিছুই কিন্তু উঠতে শুরু করেছে। এই ছিল আমার কাছে সর্বশেষ। 7 মাস পেরিয়ে গেলেও ধরাছোঁয়ার বাইরে নরসিংদী জেলা কারাগার থেকে পালানো 188 কয়েদি। লুট হওয়া অস্ত্র ও গুলির বেশিরভাগই উদ্ধার হয়নি। আতঙ্কে দিন কাটাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। এদিকে পালিয়ে থাকা কয়েদিদের দ্রুত গ্রেপ্তারের পাশাপাশি অস্ত্র ও উদ্ধারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। কাউসার আহমেদের ছবিতে আরও জানাচ্ছেন রাকিবুল ইসলাম। আওয়ামী লীগ সরকারের পতনের আগে গত 19 জুলাই নরসিংদী জেলা কারাগারে ঘটে ভয়াবহ হামলা ও লুটপাট। 826 জন কয়েদি পালিয়ে যায়। লুট হয় 85টি অস্ত্র ও 8000 রাউন্ড গুলি। আত্মসমর্পণ ও গ্রেপ্তারের মাধ্যমে ইতিমধ্যে কারাগারে ফেরানো হয়েছে 638 জনকে। উদ্ধার হয়েছে 54টি অস্ত্র ও প্রায় 3000 রাউন্ড গুলি। লুট হওয়া 85টি অস্ত্র এবং 8000 রাউন্ড গুলির মধ্যে এখনও উদ্ধার হয়নি 31টি অস্ত্র এবং 5000-এর বেশি গুলি।
এখনও পলাতক রয়েছে 188 কয়েদি। সবকিছু মিলিয়ে প্রশ্ন উঠে পলাতক কয়েদি এবং উদ্ধার না হওয়া অস্ত্র ও গুলি কোথায়। অনুসন্ধানে জানা গেছে ভাড়ায় এসব অস্ত্র হাতবদল হচ্ছে নিয়মিত, ঘটছে নানা অপরাধ, সে সাথে পাল্টেছে অপরাধের ধরন। দেশীয় অস্ত্রের বিপরীতে ব্যবহার হচ্ছে আগ্নেয়াস্ত্র। এতগুলা আগ্নেয়াস্ত্র বাইরে এখনো পর্যন্ত মোটামুটি 5 ভাগের 1 ভাগ অস্ত্র গুলি কিছুই উদ্ধার হয়নি। তো এইগুলা বাইরে থাকা মানে তো জনগণের জন্য একটা বিশাল থ্রেট। আগে কোপাকুপি হইতো, এখন গুলি করে দেয়। মানুষের জানমালের নিরাপত্তা এখন অনেকটাই কম। যেহেতু অস্ত্রগুলো মিসিং হয়েছে, নিশ্চয়ই কারো না কারো হাতে আছে বা কোনো গোষ্ঠীর সংঘবদ্ধ আছে, সেটাকে সে অর্থে এটার কিন্তু একটা চক্র আছে। আর এটার ফলে যেটা হবে যে এর মাধ্যমে কিন্তু সামাজিক যে নৈরাজ্যকর একটা পরিস্থিতি সেটা কিন্তু লঙ্ঘিত হবে, এটা নিঃসন্দেহে বলা যায়। এবং এর ফলে কিন্তু যে কেউ এটার শিকার হতে পারে। এদিকে পুলিশ বলছে কারাগারে আগুনে কাগজপত্র পুড়ে যাওয়ায় পলাতক কয়েদিদের ধরতে বেগ পেতে হচ্ছে। জেলখানা সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়ে গেল। সেখানকার কম্পিউটার থেকে শুরু করে সমস্ত দলিল দস্তাবেজ, আসামিদের যে সংরক্ষণ রেজিস্ট্রার, সবকিছু পুড়ে একেবারে ছাই হয়ে যায়। যে কারণে আমরা তাৎক্ষণিকভাবে, এমনকি এখন পর্যন্ত আমাদের অনেক বেগ পেতে হচ্ছে যে এই 826 জন আসলে কারা ছিল, তাদের তালিকাগুলো আমরা কোর্টের মাধ্যমে, আমাদের কোর্ট পুলিশের মাধ্যমে এবং জেলখানার সহায়তায়, একই সাথে অ্যাডভোকেট সাহেবদের সহযোগিতায় আমরা আস্তে আস্তে এই তথ্যগুলো কালেকশন করছি এবং পলাতক এখনো যারা আছে তাদের নাম ঠিকানা সংগ্রহ করছি এবং তাদেরকে কীভাবে দ্রুত আইনের কাছে আনাবে সে বিষয়ে আমরা নিয়মিত কাজ করে দিচ্ছি। জেলা জুড়ে গত 6 মাসে বেড়েছে গুলি করে হত্যার ঘটনা। ঝুঁকি এড়াতে দ্রুত পলাতক কয়েদিদের গ্রেপ্তার ও লুট হওয়া অস্ত্র উদ্ধারের দাবি জেলাবাসীর। রাকিবুল ইসলাম, এখন নরসিংদী। কুমিল্লায় রমজানের শুরুতেই ঈদের প্রসাধনী সামগ্রীর পসরা সাজিয়েছেন বিক্রেতারা। তাদের আশা অচিরেই জমে উঠবে কসমেটিক্সের বাজার। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন খালেদ সাইফুল্লাহ। খালেদ, প্রসাধনী সামগ্রীর বাজারে ক্রেতা সমাগম কেমন দেখছেন? রমজান মাত্র শুরু হয়েছে, যার কারণে মানুষের ভিড় প্রথম দিকে একটু কমই থাকে। তবে আজকে যে শূন্যতা, কাস্টমারদের, ক্রেতাদের সমাগম কম দেখছি, সেটি কিন্তু থাকবে না। অর্থাৎ 10 রমজানের পরই কিন্তু মানুষজনের এখানে ভিড় এত বেশি হয় যে এখানে দাঁড়িয়ে থাকা যায় না। তো কুমিল্লার শপিং মলগুলোতে অন্যান্য পোশাক, জুতোর পাশাপাশি কিন্তু কসমেটিক্সের ব্যাপক সমাহার ঘটিয়েছেন এখানকার বিক্রেতারা। নানা রকম প্রসাধনী সামগ্রী কিন্তু তারা নিয়ে এসেছেন বিভিন্ন জায়গা থেকে। তারা দেশ থেকে এবং দেশের বাইরে থেকেও কিন্তু অনেক পণ্য তারা কিন্তু ইম্পোর্ট করে আনেন, বিশেষ করে লিপস্টিক, আইলাইনার, মাস্কারা সহ ব্যাগ এবং নানা রকম প্রসাধনী সামগ্রী কিন্তু তারা নিয়ে আসছেন। তারা বলছেন যে ক্রেতারা যেন তাদের কাছ থেকে ফিরে না যায়, সেজন্য কিন্তু তাদের সব রকম প্রস্তুতি রয়েছে। এখন বিক্রেতারা আমাদেরকে জানিয়েছেন যে সবচেয়ে বেশি চাহিদা যে সব জিনিসগুলো থাকে, লিপস্টিক, আইলাইনার সহ মেহেদি, যেগুলো এক সময় ভারতীয় মেহেদি খুব বেশি চলতো, কিন্তু এখন কিন্তু দেশীয় মেহেদিও অনেক বেশি চলে এবং সেই কারণে দেশের মেহেদির একটি বড় বাজার কিন্তু এই কসমেটিক্স মার্কেটগুলোতে ব্যাপক আমরা দেখতে পাই। কুমিল্লার প্রতিটি শপিং মলে ব্যাপক প্রস্তুতি রয়েছে, অনেকগুলো শপিং মল কুমিল্লা, এবং রমজানে মানুষের ব্যাপক সমাগমের মধ্য দিয়ে কিন্তু একটি উৎসব মুখর পরিবেশ এই বিক্রেতারা এই শপিং মলগুলোতে পেয়ে থাকেন। রমজানকে কেন্দ্র করে সবারই একটি প্রস্তুতি থাকে, বিশেষ করে ঈদের মানুষকে যেন তাদের চাহিদা মতো পণ্য এবং চাহিদা মতো তারা তাদের কেনাকাটা করতে পারেন। পছন্দের কেনাকাটার জন্য কিন্তু সব রকম আয়োজন কিন্তু তারা করেছেন এবং সেই জন্য কিন্তু তারা তাদের দোকানগুলোকে কিন্তু সাজাচ্ছেন সেভাবে যেন ক্রেতারা তাদের পছন্দের জিনিসগুলোকে নিয়ে যেতে পারে। এবং দেশি বিদেশি পারফিউম সহ নানা রকম কানের হেয়ার সলিউশন সহ নানা রকম সামগ্রীর আসলে যা লাগে একজন মানুষের জন্য সব রকম সামগ্রী কিন্তু তারা নিয়ে এসেছেন এবং সুন্দর দৃষ্টিনন্দন ব্যাগও কিন্তু তারা এনেছেন, বাইরে থেকেও আনা সামগ্রী তারা এখানে সাজিয়েছেন। এখানে তারা বলছেন যে ক্রেতারা যেন তাদের পছন্দের পণ্যগুলো তারা পেয়ে থাকেন সেই প্রস্তুতি তারা নিয়েছেন। এই ছিল কুমিল্লা থেকে কসমেটিক্স বাজারের সর্বশেষ।
ঢাকা ও চট্টগ্রাম বিভাগে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে উত্তীর্ণ ৬,৫৩১ প্রার্থীকে নিয়োগপত্র বাতিল করে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা আপিলের শুনানি হবে সোমবার। আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন ৩ সদস্যের আপিল বিভাগ এই আদেশ দেন। গত ৬ ফেব্রুয়ারি ঢাকা ও চট্টগ্রাম বিভাগে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে উত্তীর্ণ ৬,৫৩১ জন প্রার্থীকে নিয়োগপত্র দেওয়ার সরকারি সিদ্ধান্ত বাতিল করে রায় দেন হাইকোর্ট। পরে এই রায় স্থগিত চেয়ে আবেদন প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। গত ৩১ অক্টোবর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে তৃতীয় ধাপের ঢাকা ও চট্টগ্রাম বিভাগের চূড়ান্ত ফল প্রকাশ করা হয়। উত্তীর্ণ হন ৬,৫৩১ জন। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে এই ফল প্রকাশ করা হয়। এবার দেশের বাইরের প্রসঙ্গ। সামরিক সক্ষমতা বাড়াতে ইউক্রেনকে ২২৬ কোটি পাউন্ড ঋণ দেবে যুক্তরাজ্য। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ও ইউক্রেনীয় প্রেসিডেন্ট জেলেনস্কির উপস্থিতিতে ঋণ চুক্তিতে সই করেন যুক্তরাজ্যের অর্থমন্ত্রী। চুক্তি অনুযায়ী পরবর্তীতে মস্কোর সম্পদ জব্দ করে সেই অর্থ ফেরত দেবে কিয়েভ। ভার্চুয়ালি যুক্ত ছিলেন ইউক্রেনের অর্থমন্ত্রী সার্গেই মার্চেনকো। এর আগে শনিবার 10 ডাউনিং স্ট্রিটে নিজ বাসভবনে জেলেনস্কিকে উষ্ণ অভ্যর্থনা জানান স্টারমার। ইউক্রেনের প্রতি সমর্থন অক্ষুণ্ণ রাখায় ব্রিটেনের জনগণ ও প্রধানমন্ত্রী স্টারমারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন জেলেনস্কি। শেষ করছি এখন ঢাকা। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekon এবং ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।